হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং টু অ্যানাদার নিউ ব্লগ। তো আমি সবাই স্বাগত জানাচ্ছি আবার নতুন একটা ভিডিওতে। গুড মর্নিং সবাইকে আর একবার। তার কারণ আজকে আমি বাইরে যেহেতু বেরোয়নি, নর্মাল ব্লগ আমি করছি না। তো নর্মাল মানে যেরকম আমি ডেলি ব্লগ করি, আজকে ডেলি ব্লগ দিচ্ছি না। আজকে আমি একটা তোমাদের যেহেতু বাড়িতে আছি, ভাবলাম যা কিছু কথা বলি, যেটা অনেকেই জানো, অনেকে যারা ইউটিউবে জিওগ্রাফি নিয়ে পড়ছো তারা অবশ্যই জানবে, আবার অনেকে নাও জানতে পারো। তো সবারই জন্য ভিডিওটা ছোট্ট একটা কথা, যে আমাদের পৃথিবী, যে পৃথিবীতে আমরা থাকি, সেই পৃথিবীর জন্ম কীভাবে হলো, সৌর পরিমণ্ডলের জন্ম কীভাবে হলো, সেটাই আমি আজকে বলবো। অনেক জায়গায় অনেক রকম শুনেছো, আজকে আমি জেনুইনই বলবো। তো যারা জানো না তাদের জন্য বলে দিই, আমি সৌম্যজিৎ। আমি হচ্ছি একজন বিএসসি জিওগ্রাফি অনার্স স্টুডেন্ট। তো আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি। তো আমি যা রিসার্চ করে বা জানতে পেরেছি, যেটা বলবো আমি সেটা ঠিকই বলবো। এবার ঠিকই বলবো মানে এটাই না যে যে আমি মানে সেটাকে নিয়ে রিসার্চ করেছি, যেটা একদম মানে এখনো পর্যন্ত ধরতে গেলে যে এখনকার যে থিওরিগুলো যেগুলো বলা হয়েছে পৃথিবীর তৈরির ব্যাপারে বা সূর্যের তৈরির ব্যাপারে বা সৌর পরিমণ্ডল তৈরির ব্যাপারে, সেই ব্যাপারেই আমি বলছি। তো বলতে গেলে এই সমস্ত তত্ত্বগুলোই, যেগুলো 99% ঠিক হতেও পারে, নাও হতে পারে। তার কারণ আমরা এসেছি মানুষরা কয়েক লক্ষ বছর আগে, কারণ পৃথিবী হচ্ছে সবথেকে পুরনো গ্রহ। তার থেকেও পুরনো হচ্ছে সূর্য। সূর্যের বয়স হচ্ছে 500 থেকে, এখন তো বইতে লেখা আছে 500 কোটি, আর পৃথিবী লেখা আছে 450 কোটি। কিন্তু সেটা পৃথিবীর 450 কোটি না, পৃথিবীর 458 কোটি বছর বয়স। এবার হচ্ছে কথা যে আমাদের পৃথিবী, যেটা আমরা বসবাস করছি, প্রথমে আগে কিভাবে তৈরি হলো। আর একটা তত্ত্ব মনে করা হয়, একটা থিওরি আছে, নীহারিকা মতবাদ বা নীহারিকা থিওরি। সেই নীহারিকা থিওরি অনুযায়ী আমাদের যে এখন যে সৌর পরিমণ্ডল আমরা যে অবস্থায় দেখছি, সেটা আগে ছিল না। আর একটা জ্বলন্ত আগ্নেয়পিণ্ড ছিল, সেইখান থেকে ঘূর্ণনের ফলে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে আগুনের যে কিছু কিছু মানে ওই 100% অফ দি নীহারিকা, যে একটা জ্বলন্ত আগ্নেয়পিণ্ড, সেইটা থেকে আস্তে আস্তে করে ছিটকাতে মানে বলতে গেলে নীহারিকাটা আসলে ছিল প্রথমে একটা সূর্য থেকে। সূর্য যখন প্রথমে ঘুরছিল নিজের অ্যাক্সেসের মধ্যে, মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে ঘুরতে ঘুরতে ছিটকাতে মানে পৃথিবী একটা এরকম ছিটকে গেল, শুক্র একটা ছিটকে গেল, এরকম করে মঙ্গল, বৃহস্পতি, বিভিন্ন রকম আকারে বিভিন্ন রকম গ্রহ ছিটকে চলে গেছে। তো ওরা নিজের অ্যাক্সেসের মানে সূর্যের অ্যাক্সেসের মধ্যেই, যেহেতু আমরা জানি যে মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে সৌর পরিবার আছে, সৌর পরিবার সূর্যর যত কটা মানে মোট 8খানা গ্রহকে নিয়ে সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে পাক খাচ্ছে। এবং নিজেরা যে সমস্ত গ্রহগুলো আছে, যেমন মঙ্গল নিজের অরবিটের মধ্যে ঘোরে, আর্থ নিজের অরবিটের মধ্যে ঘোরে অ্যাক্সিসের মধ্যে। তো সেরকমই সূর্য ওদেরকে নিয়ে একসাথে ঘুরতে থাকে। এবার বেলা হলো যে গ্রহগুলো তো ভাগ হয়ে গেল। গ্রহগুলো ভাগ হয়ে যাওয়ার পরে তারপরে কি হলো, তারপরে হলো যে যে পৃথিবী। এবার বলতে গেলে তখনও কিন্তু সূর্যের যে আমরা যখন তাপ পাচ্ছি, যেরকম আমাদের রেজ আসছে, বিভিন্ন ধরনের সোলার রেডিয়েশন রেজ, তখন কিন্তু সূর্য সেরকম রেজ ছিল না। সূর্যও নিজেকে ডেভেলপ করেছে, নিজেকে এখনও পর্যন্ত করেও যাচ্ছে যদিও বা। আর আর্থও আস্তে আস্তে ডেভেলপড হলো। কী করে ডেভেলপড হলো? আর্থের মধ্যে যে বায়ুমণ্ডলের মধ্যে একটা ব্যাপার ছিল, যেটা অন্যান্য বায়ুমণ্ডলের মধ্যে ছিল না, অন্যান্য গ্রহের মধ্যে ছিল না। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, হিলিয়াম, এই সমস্ত গ্যাসগুলো। এই গ্যাসগুলোই পরে আস্তে আস্তে পৃথিবীর ঘূর্ণনের সাথে সাথে এই গ্যাসগুলো আস্তে আস্তে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে কি হয়, বা পৃথিবীর নিজস্ব যেহেতু নিজের সমস্ত গ্রহের নিজস্ব গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, পৃথিবীর মধ্যে এই যে গ্যাসগুলো থাকার কারণে পৃথিবীর চারিপাশে একটা বায়ুমণ্ডলীয় আবরণ সৃষ্টি হলো। বায়ুমণ্ডলীয় আবরণ সৃষ্টি হওয়ার ফলে আমি আগের ভিডিওতে যেহেতু বলেছিলাম তোমাদেরকে যে পৃথিবীর নিজের গ্র্যাভিটি আছে বলেই যে ভারী পদার্থগুলো আছে, যেমন লোহা, নিকেল, যে সমস্ত মানে কেন্দ্রমণ্ডলে যেগুলো আছে, সেইগুলো পৃথিবীর কেন্দ্রের দিকে চলে আসে। এবং পৃথিবীর কেন্দ্রের দিকে চলে আসে মানে অর্থাৎ বলতে গেলে যে ভারী পদার্থগুলো আছে সেগুলো পৃথিবীর কেন্দ্রের দিকে রয়েছে, অর্থাৎ কোরে।
আর যে হালকা পদার্থগুলো আছে সেগুলো বাইরের দিকে, অর্থাৎ যেটা আমরা এখন ক্রাস্ট বলি, ভূত্বক। এবার হচ্ছে ব্যাপার বায়ুমণ্ডল তৈরি হওয়া। বায়ুমণ্ডল তৈরি হলো কিরম করে? ট্রপোস্ফিয়ার। আমরা জানি যে পৃথিবীর যে স্তর বিন্যাস 12 থেকে 15 কিলোমিটার 16 কিলোমিটার পর্যন্ত ট্রপোস্ফিয়ার আছে। এই ট্রপোস্ফিয়ারের মধ্যে যত ঝড়ঝঞ্ঝাট হয় আস্তে আস্তে তৈরি হলো কি মেঘ, জলীয় বাষ্প। জলীয় বাষ্প থেকে একটা কনডেনসেশন নিউক্লিয়াস নামে একটা পদার্থ পাওয়া গেলো, যেটার ওই দুটো মিশ্রণে মেঘ তৈরি হলো। তারপরে আস্তে আস্তে বৃষ্টিপাত ঘটালো, পৃথিবীর মধ্যে প্রথম বৃষ্টির হলো। তারপর সেই বৃষ্টির মাধ্যমে মহাসাগর তৈরি হলো। প্রায় ধরতে গেলে পৃথিবীর বয়স হচ্ছে 458 কোটি বছর। যখন তৈরি হলো তার থেকে 180 কোটি বছর চলে যাওয়ার পর তবে পৃথিবীর যে ভূত্বক স্টেবল হলো, মানে পৃথিবীর ভূত্বক ঠান্ডা হলো। তারপরেই আস্তে আস্তে ভূত্বকটা ঠান্ডা হওয়ার পরই স্টেবল হওয়ার পরে তারপরেই আস্তে আস্তে মেঘ তৈরি হলো। মেঘ তৈরি হওয়ার পর যখন বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার ফলে সমুদ্র তৈরি হলো, একটা 3 ভাগ জল, একটা বড় তারপরে তো আস্তে আস্তে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি এলো, যে নাকি বলতে গেলে প্যান্থিয়া প্যান্থারাসা, মানে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, গ্রিনল্যান্ড, এই সমস্ত নাকি টেরিটরি কান্ট্রিজ নাকি একই ছিল। তারপরে নাকি 5 সংস্থান তত্ত্বের জন্য নাকি, যেটা 5 সংস্থান তত্ত্বে বা কন্টিনেন্টাল ড্রিফট থিওরিতে বলে, আলফ্রেড ওয়েগনার বলেছে নাকি যে সব আলাদা আলাদা হয়ে যায়, সেটা আলাদা ব্যাপার। তো এইভাবেই পৃথিবী তৈরি হলো। তো এটা একটা হিউজ প্রসেস। যদি আশা করবো তারপরে আমি কি হলো তারপরে পৃথিবীতে, তারপরে আমি আবার নেক্সট ভিডিওতে বলবো। এখনকার জন্য এইটুখানি। তো ভিডিওটা যদি এখনও পর্যন্ত ভালো লেগে থাকে, কিছু যদি মনে হয় না আমি কিছু ইনফরমেশন বা ভালো কিছু বললাম, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে যাবে। আর চ্যানেলে যদি নতুন হন, আর কি বলবো, সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন। সাবস্ক্রাইবটা পরের কথা, লাইকটা অবশ্যই করে দেবেন। আর তো নতুন ভিডিওর জন্য আবার অপেক্ষা করো। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও গাইস, স্টে টিউনড।